আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিলাম। দেখি আর কে জয়েন করছে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আসি। আহ, আমাদের এখানে একটা জিনিস মনে রাখবা যে আমরা এখানে যে কম্পিউটার, আমাদের দ্বিতীয় অধ্যায়টা সবাই একটু খেয়াল করো। আমরা শুরু থেকে বলি। আমরা আজকে একটু মিউট করো, একটু মিউট করো। হুম। আহ, স্ক্রিনটা একটু জুম করেন স্যার। একটু জুম করা লাগবে, দাঁড়াও। আচ্ছা, এবার হবে। ইয়েস স্যার, হ্যাঁ হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথমে বলি যে আজকে আমাদের মূলত হচ্ছে এসএসসি যে আইসিটিটা রয়েছে সেইখানে আমাদের যে পরীক্ষাটা হবে এমসিকিউ। তোমাদের যে সিলেবাসে আছে 2 আছে, আহ, এবং হচ্ছে 4 আছে, 5-এর কিছু অংশ এবং 6 আছে। সেইগুলোর উপর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি একটু তাত্ত্বিক বিষয়টা দিয়ে আমরা কিছু কোশ্চেন, নমুনা কোশ্চেন সলভ করব। এর মাধ্যমে কি হবে যে এই কোশ্চেনের সাথে সাথে আরও যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যেন আমরা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা এখন শুরু করছি, ঠিক আছে, ওকে। আমরা প্রথমেই শুরু করছি হচ্ছে তোমার 2 শুরু করব। 2 দেখো, এখানে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে, একটু অনেকে আসলে এখন অনেকে জয়েন হতে চাচ্ছে, তো এই জন্য আমরা একটু মাঝে মাঝে জয়েন করে নিব। আচ্ছা, সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। একটা থিওরি ছিল, কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে আমরা যেটা বুঝি সেটা শুধুমাত্র 2 ধরনের আছে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। একটু মিউট করো, একটু মিউট করো, হ্যাঁ। হার্ডওয়্যার এবং সফটওয়্যার। দীপ্র, একটু মিউট করো ভাইয়া। আচ্ছা, সবাই একটু মিউট করে নাও, সবাই একটু মিউট করে নাও। কোনো প্রশ্ন থাকলে তখন হচ্ছে মাইক্রোফোন অন করে তারপরে একটু করো। শব্দ হচ্ছে, সবাই একটু মিউট করো। ওকে, আচ্ছা, একটু মিউট করো দীপ্র, একটু মিউট করো। আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করি। সেটা হচ্ছে মূলত এখানে আমাদের সফটওয়্যার মেনটেন্স আছে, আর একটা আছে হার্ডওয়্যার মেনটেন্স আছে। সফটওয়্যার মেনটেন্সের জন্য আমরা 2টা জিনিস ব্যবহার করতে পারি কম্পিউটার সচল রাখার জন্য। সেটা হচ্ছে 1 নম্বর, এখানে প্রশ্ন দেখা 1 নম্বর আছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কি বলতো এটা? রেজিস্ট্রি ক্লিন আপ স্যার, সফটওয়্যার। স্যার আপনি যদি পারেন ওর একটু এটা অফ করে দেন, মাইকটা অফ করে দেন। দাঁড়ান, দাঁড়াও, আমি দেখছি। কই দীপ্র? এই কি অবস্থা হয়ে গেল? আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে দেখো তো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ইয়েস স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এইটা না, মানে এবারে কি দেখাচ্ছে স্ক্রিনটা? ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, 1 নম্বর দেখো, প্রশ্নটা আছে যে রেজিস্টার ক্লিন আপ সফটওয়্যার কম্পিউটার কি ভূমিকা রাখে। একটা জিনিস মনে রাখবা যে রেজিস্টার ক্লিন আপের বিষয়টা এরকম যে আমরা যখন কম্পিউটার চালাই তখন রেজিস্টার নামক একটা মেমোরি আছে, সেই মেমোরিতে থেকে মূলত কম্পিউটার ডেটা সে নিয়ে কাজ করে। প্রসেসর যেখান থেকে ডেটা নিয়ে কাজ করে সেটা কিন্তু রেজিস্টার মেমোরি, সেটা প্রসেসরের খুব নিকটবর্তী জায়গায় থাকে। এখন ওর মধ্যে যদি আমরা কোনো টেম্পোরারি ফাইল থাকে সেটা যদি আমরা ডিলিট করে দিতে পারি, ক্লিন করতে পারি, সেটা ক্ষেত্রে কী হয়, কম্পিউটার গতি গতি বাড়ে এবং কম্পিউটার ভালো সচল থাকে। এই সেজন্য আমাদের উত্তর হচ্ছে এই খ নম্বর। ঠিক আছে, আচ্ছা।
একটু দাঁড়াও তো। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, এরপরে আছে দেখো যে 2 নম্বর দেখো, ইন্টারনেট ব্যবহার করার ফলে টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? আমরা যখন কম্পিউটার ব্রাউজ করি, ইন্টারনেট ব্রাউজার ফলে আমাদের ক্যাশ মেমোরি আছে। আমাদের মেমোরি কিন্তু অনেক ধরনের আছে, রেজিস্টার মেমোরি আছে, ক্যাশ মেমোরি আছে, র্যাম আছে, রম আছে। এর মধ্যে আমরা যখন ব্রাউজ করি, ইন্টারনেট ব্রাউজ স্যার করি স্ক্রিনটা ব্রাউজার। জুম করেন স্যার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। স্যার স্ক্রিনটা একটু জুম করেন। জুম, জুম করে লেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো। ইয়েস স্যার, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে আমাদের ইন্টারনেট ব্যবহার করার ফলে টেম্পোরারি ক্যাশ মেমোরিতে জমা হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নম্বর, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এইটা হচ্ছে যে আমরা যদি দেখো কম্পিউটারে এইখানে যদি আমরা একটু সার্চ করি, এ দেখো ডিস্ক ক্লিন আপ, ঠিক আছে, এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এইটা করলে আমাদের মূলত যে কাজটা হয় এটা হচ্ছে যে মূলত এখানে বলছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট কোথায় যুক্ত থাকে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি? দেখো কম্পিউটার পরিচালনা করার জন্য বা কোনো ডিভাইস পরিচালনা করার জন্য দুইটা সফটওয়্যার লাগে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো যেটা দিয়ে কম্পিউটার পরিচালনা করা হয় সেটাকে বলে অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, যেমন ফোনের জন্য কি অ্যান্ড্রয়েড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন একটা ব্রাউজার, আমরা গেম খেলবো, সেই গেম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, ওকে। আচ্ছা, কম্পিউটার কিসের মাধ্যমে পরিচালিত হয়? দেখো কম্পিউটার দুইটা পার্ট থাকে, একটা হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যারটা হচ্ছে যন্ত্রাংশ, সফটওয়্যারটা হচ্ছে ওই যন্ত্র পরিচালনা করার জন্য যে কোডটা করা হয়, ঠিক আছে, যে প্রোগ্রামটা করা হয় সেটা কিন্তু সফটওয়্যার। একজনকে আমরা মিট করে নিয়ে আসি, ওকে। তাহলে দেখো, তাহলে বলা যায় কম্পিউটার কিসে? কম্পিউটার বলতে এখানে সাধারণত ওই যন্ত্রাংশটাই বোঝাচ্ছে, তাই না? তাহলে এইখানে আমাদের কি আসবে? সফটওয়্যার আসবে। সফটওয়্যার হচ্ছে ওই যে দেখবা যে ষষ্ঠ অধ্যায় আমাদের আছে কি প্রোগ্রামের অর্থ হচ্ছে নির্দেশনা। ওই নির্দেশনা দিয়ে যে ফাইলটা তৈরি হয় সেটা কিন্তু সফটওয়্যার। তার মানে আমাদের ষষ্ঠ অধ্যায়ে যে পাইথন প্রোগ্রামিং আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের সফটওয়্যার তৈরি করা হয়, ঠিক আছে, ওকে। এবার বলতেছে যে রান কমান্ড সক্রিয় করার জন্য কিবোর্ডে কি শর্টকাট রয়েছে? রান কমান্ড কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে উইন্ডোজ কি, ঠিক আছে, উইন্ডোজ কি আছে দেখবা, উইন্ডোজ কি প্লাস আর। যেমন আমি চাপছি, তুমি দেখো উইন্ডোজ কি আর, এই দেখো রানটা দেখো বাম পাশে দেখাচ্ছে, ঠিক আছে। এই রান কমান্ড ব্যবহার করার জন্য আমাদের কি উইন্ডোজ প্লাস আর। আচ্ছা, এবার আমরা আসি। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে সলভ করবা, যেতে কি হয় তোমার অন্যান্য প্রশ্নগুলো যাতে হয়ে যায়। আচ্ছা, আমরা কিছু বেসিক টাইপের প্রশ্নগুলো এবং যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো সলভ করছি এবং ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, র্যামের এবার আসি। দেখো আমাদের কিন্তু ওই যে দ্বিতীয় অধ্যায় আমাদের একটা জিনিস ট্রাবল শুটিং আছে, যে কম্পিউটার হার্ডওয়্যারজনিত সমস্যাগুলোকে আমরা ট্রাবল শুটিং বলি, ঠিক আছে। ওই ট্রাবল শুটিংয়ের দেখো আমি একটু প্রথমে বলি যে আমাদের কখনো যদি ডিসপ্লে না আসে সেই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে। ডিসপ্লে না আসার জন্য প্রথম কথা আমাদের হচ্ছে কেবলটা কানেকশনটা দেখতে হবে, না হলে আমাদের র্যাম খুলে দেখতে হবে। অনেক সময় র্যামে ময়লা মানে নোংরা হয়, অনেক ধুলাবালি আসে, সেই সময়টায় মনে করো আমাদের ওই ডিসপ্লে আসে না, ঠিক আছে। আচ্ছা, র্যামে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের বিপ বিপ শব্দ হয়। আমি কিছু থিওরি একটু আগে বলে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, বিপ বিপ শব্দ হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কম্পিউটার অনেক সময় কি হয়, গরম হয়ে যায়। গরম হওয়ার কারণটা বলে আমি মৌলিকটা বলে নিই, তারপর কোশ্চেন আসছে। গরম হয়ে যায়, কেন গরম হয়ে যায়? দুইটা কারণে গরম হয়। একটা হচ্ছে হিটসিং আছে আমাদের, ওই প্রসেসর যেখানে থাকে ওই হিটসিংটা থাকে। দেখবা যে আমাদের গ্রুপে পুরো ট্রাবল শুটিংয়ের উপর আমার একটা রেকর্ড করা আছে, আমি ক্লাস শেষে দিয়ে দিব, ওইটা আরও ভালো বুঝতে পারবা। আমি এখন মৌখিক ব্যাখ্যা দিচ্ছি যে ওই হিটসিং থাকে, ওই হিটসিংয়ের উপর ময়লা জমে। আরেকটা হচ্ছে যে আমাদের প্রসেসরের উপর কুলিং ফ্যান থাকে, ওইটাতে যদি বাতাস ভালো করে প্রবাহিত না হয় সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ওই কম্পিউটার বা মেশিনটা গরম হয়ে যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখবা যে আমাদের কম্পিউটারের অনেক সময় ওই টাইম তারিখ বা এইগুলো ঠিক থাকে না।
ওখানে দেখবা যে একটা ব্যাটারি আছে সিমোস ব্যাটারি, ওই ব্যাটারিতে সমস্যা হলে কিন্তু এটা এই তারিখ ঠিক থাকে না। ঠিক আছে, তা আমরা এই বেসিকটা নিলাম। দেখুন আমরা কোশ্চেনে যাই। যেমন র্যামের সমস্যা হলে কী ধরনের শব্দ হয়? র্যামের সমস্যা হলে বিপ বিপ শব্দ হয়। আচ্ছা, এবার বলছে যে কোন ব্যাটারি নষ্ট হলে কম্পিউটার তারিখ ঠিক থাকে না, সেটা হচ্ছে সিমোস ব্যাটারি। একদম ওই দেখবো ঘড়ির মানে পয়সার মতো একটা ব্যাটারি আছে। ঠিক আছে, ওই যে আমি যে ভিডিওটা দিব ওই ভিডিওর মধ্যে এই ব্যাটারিগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, কুলিং ফ্যান না ঘুরলে কি ঘটে? কুলিং ফ্যান যদি না ঘোরে তাহলে মনে করো যে ঘন ঘন রিস্টার্ট মানে বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধনের আরেকটা কারণ হচ্ছে যেটা গরম হয়ে যায় সেজন্য। তার মানে কুলিং ফ্যান না ঘুরলে দুইটা ঘটনা, একটা হচ্ছে ঘন ঘন বন্ধ হয়, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে রিস্টার্ট দেয়। রিস্টার্ট মানে মনে রাখবা যে চালু হচ্ছে আবার বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এবার আসি স্টোরেজ জিনিসটা কি। স্টোরেজ মানে এ মেমোরি, এটা মনে রাখবে। স্টোরেজ মানে মেমোরি। মেমোরি আমাদের অনেক ধরনের রয়েছে, যেমন ক্যাশ মেমোরি, রেজিস্টার মেমোরি, র্যাম, রম, হার্ড ডিস্ক। তবে একটু বলি, আমাদের রেজিস্টার মেমোরি হচ্ছে মূলত প্রসেসর খুব নিকটে থাকে। আরেকটা হচ্ছে তারপরের যে স্টেপটা আছে এই ধরনের মেমোরিটাকে বলা হয় প্রাইমারি একটা আছে, সেকেন্ডারি একটা আছে। প্রাইমারি মেমোরি যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার র্যামকে, প্রাইমারি মেমোরিকে বলা হয় কি র্যাম। আচ্ছা, এইখানে আমরা আসি, আমি একটু মাঝে মাঝে অ্যাড করছি কারণ হচ্ছে অনেকে যুক্ত হচ্ছে। আচ্ছা, যেটা আমি এসে বলছিলাম যে এইটা দিয়ে এই প্রশ্ন আমি যে দেখবা প্রত্যেকটা প্রশ্ন আরও কিছু আনুষঙ্গিক ব্যাখ্যা দিচ্ছি। এর মানে তোমার এর বাইরেও প্রশ্ন আসলে তুমি যেন অ্যান্সার করতে পারো। তো স্টোরেজ বিষয়টা একটু বলি। মেমোরি হচ্ছে যে প্রাইমারি একটা সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি হচ্ছে র্যাম আর সেকেন্ডারি হচ্ছে রম। প্রাইমারি মেমোরিটাকে মূলত হচ্ছে আরেকটা নামে ডাকা হয় ভোলাটাইল, মানে এখানে তথ্য জমা থাকে না, কম্পিউটার বন্ধ করলে তথ্য ভুলে যায়, এর জন্য ভোলাটাইল বলে। ঠিক আছে, এটা মূলত প্রাইমারি, সেটা র্যাম। আরেকটা হচ্ছে রম। ওকে, তে রম যেটা থাকে সেটা হচ্ছে স্থায়ী মেমোরি, ওটাই স্টোরেজ করে। সেই ক্ষেত্রে যেমন আমাদের রম আছে, তারপর আমাদের আরেকটা আছে হার্ড ডিস্ক আছে, এবং ইভেন এসএসডি। হার্ড ডিস্ক বাদে আরেকটা থাকে এসএসডি থাকে। ঠিক আছে, আরেকটা আছে সিডি রম, এটা আমাদের স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর কত স্টোরেজ ডিভাইস কোনটা? এই যে 1 2 3। আচ্ছা, এইবার আমরা আসি যে আমরা অনেক সময় সফটওয়্যার ইনস্টল করি, তাই না? তোমাদের এখানে ইনস্টল এবং আনইনস্টল বিষয়টা থাকে। সফটওয়্যার ইনস্টল পূর্বে আমাদের কী কী খেয়াল রাখা দরকার? দেখবা যে কয়েকটা জিনিস 4-5টা রুলস রয়েছে। তার মধ্যে সফটওয়্যার লাইসেন্স, আমাদের এর লাইসেন্স ক্রয় করা কিনা। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অ্যাডমিনিস্ট্রেটর এর অনুমতি আছে কিনা। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে কিছু সফটওয়্যার ফ্রি আছে, কিছু সফটওয়্যার হচ্ছে কিনতে হয়। এখন এখানে একটা ব্যাপার আছে, এরা উল্লেখ করে নাই যে ক্রয়কৃত সফটওয়্যার মানে যেটা ক্রয় করা লাগে না সেটাকে বলে ওপেন সোর্স, এটা মনে রাখবা, ওপেন সোর্স। হ্যাঁ, তো এখানে আমাদের উল্লেখ করে নাই, সেজন্য এখানে আমাদের উত্তর আসলে সফটওয়্যার লাইসেন্স এটা ব্যাপারে গুরুত্ব দেয়নি। হার্ডওয়্যার, তুমি যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় তোমার হার্ডওয়্যার প্রস্তুত করা আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হয়। আর একটা অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। স্যার অ্যাডমিনিস্ট্রেটর জিনিসটা কি? দেখো, এটা সাধারণত আমরা যখন পার্সোনাল কম্পিউটার ইউজ করি তখন এটা আমাদের আসলে প্রয়োজন হয় না। কিন্তু যখন একটা ধরো একটা কোম্পানিতে তোমরা একজন দেখা যাচ্ছে 10 জন এমপ্লয়ি রয়েছে, তো সেখানে একটা ব্যাংকের কথা বলি, একজন ম্যানেজার রয়েছে, তার অধীনস্থ আরও 10 জন এমপ্লয়ি রয়েছে। তো এখন এমপ্লয়ি চাইলে তো ওই সিস্টেমটা ডিস্ট্রয় করতে পারে, সে ইচ্ছা মতো সফটওয়্যার ইনস্টল করতে পারে, ওখান থেকে কোনো কিছু মানে ট্রান্সফার করতে পারে যেটা ওই প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হতে পারে। সেজন্য কি করা হয়, যিনি প্রধান থাকে তাকে তার কম্পিউটারটাকে অ্যাডমিনিস্ট্রেটর মানে নিয়ন্ত্রণকারী হিসেবে রাখা হয় এবং অন্য কম্পিউটারগুলোকে তার অধীনে রাখা হয়। এজন্য আমাদের বিশেষ করে কোনো যে সমস্ত প্রতিষ্ঠানে নেটওয়ার্ক মানে অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্ট করা, তো এই ধরনের সিস্টেমে যদি আমরা কখনো সফটওয়্যার ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি লাগবে। কিন্তু আমরা যে পার্সোনাল কম্পিউটারগুলো ইউজ করি এই ক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতির প্রয়োজন নাই, কারণ আমরা তো একটা ইউজ করছি এবং আমি নিজেই করছি। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এরপরে আমরা আসলাম, সেটা হচ্ছে যে 11 নম্বর বলছে মনিটরে পাওয়ার অন কিন্তু স্ক্রিনে ছবি নেই। ঠিক আছে, কেন? এটা সমস্যাটা কি? মনিটর চলছে, ঠিক আছে, এখানে মেন একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ব্রাইটনেস অনেক কম ব্যবহার করি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ।
আচ্ছা, একজন মনে হয় ঢুকছে, আমরা তাকে একটু অ্যাড করে আসি। ওকে, আচ্ছা, এবার আমরা আসছে দেখো 12 এবং 13, এখানে একটা প্রশ্ন দিয়েছি যে কামরুল স্যারের পিসি একটু পর পর হ্যাং হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়। কামরুল স্যার ট্রাবল শুটিং ক্ষতিকারক সফটওয়্যার প্রতিরোধ সফটওয়্যার করে ধারণা অনুযায়ী অনুধাবন করতে পারলো। এখন দেখো পিসি সমস্যা দূর করতে পারে কি উপায়ে। এখন দেখো যে একটু পর পর হ্যাং হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়, হ্যাং হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়। এইটার মেন একটা কারণ হচ্ছে যে তোমাদের রিস্টার্ট হয় হচ্ছে মেশিনটা গরম হওয়ার কারণে। গরম কেন হয়? একটা হচ্ছে হিটসিংয়ে ধুলাবালি, আরেকটা হচ্ছে তোমার ওই কুলিং ফলে ময়লা, মানে কুলিং যে ফ্যান আছে সেখানে তোমার কি হচ্ছে ধুলাবালি জমছে, তার মানে কুলিং ফ্যানটা আমরা বদলালে এই কাজটা হতে পারে। আরেকটা হচ্ছে যে কম্পিউটার আরেকটা কারণে স্লো হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হলে। ভাইরাস কি করে দেখো, আমাদের কিছু ক্ষতিকারক সফটওয়্যার আছে তোমাদের এখানে বলা আছে, যেমন হচ্ছে তোমার ভাইরাস আছে এবং এই ধরনের অনেকগুলো সফটওয়্যার রয়েছে। ভাইরাস হচ্ছে এমন একটা ক্ষতিকারক সফটওয়্যার যে কি করে আমাদের কম্পিউটার কাজ কারবারগুলোকে বাধা প্রদান করে, ধীর গতি করে। তার মানে আমাদের এখানে যদি কম্পিউটারে হ্যাং মানে স্লো হয়ে যাচ্ছে, কাজ করছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই অ্যান্টিভাইরাস দ্বারা ওই হার্ড ডিস্কের ভাইরাসটা ক্লিন করতে পারি, ঠিক আছে, একটা সমস্যা সমাধান করতে পারি এই দুটো উপায়ে। আচ্ছা, এখানে আমরা আসি। এবার বলছে সমস্যা সমাধানের করণীয় সফটওয়্যারটা কি আছে। দেখো ক্ষতিকারক সফটওয়্যার কে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে তার যেমন দেখবা যে আমাদের অনেক সময় অ্যান্টিবায়োটিক খাই, ঠিক তেমনই ভাইরাসের ক্ষেত্রে এরকম অ্যান্টিবায়োটিক জাতীয় সফটওয়্যার রয়েছে, ঠিক আছে, যেমন ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাস, ঠিক আছে। ম্যালওয়্যার নামক আরেকটা ক্ষতিকারক সফটওয়্যার রয়েছে, তার জন্য অ্যান্টি ম্যালওয়্যার। এবং স্পাইরার অনেক সফটওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার রয়েছে, সেগুলো অ্যান্টি স্পাইরার। তার মানে এক এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার এক একটা নামকরণ করা হয়েছে। কিছু আছে কাজ করার বাধা প্রদান করে, কিছু কাজ করা আছে যে তথ্য চুরি করে, কিছু আছে কি মানে সিস্টেমে সমস্যা করে। এইগুলোর প্রত্যেকটাই অ্যান্টিবডির মতো এরকম আর কি অ্যান্টি সফটওয়্যার রয়েছে, ঠিক আছে। সেই তার মানে আমাদের উত্তর এখানে তিনটাই হবে। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, এবার আমাদের দেখো এখানে বলতেছে যে কামরুল স্যার অফিসের কম্পিউটার সমস্যা দেখা দিলে খুলে দেখলো হিটসিংয়ে প্রচুর ধুলাবালি জমেছে। তাহলে ধুলাবালি জমলে, আমি কিন্তু বলেছি যে ধুলাবালি জমলে কি হয়, সেটা হচ্ছে সিস্টেম গরম হয়ে যায় আর কি অস্বাভাবিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সমস্যা দূর করার উপায় কি? সমস্যা দূর করার উপায় হচ্ছে যে আমাদের মেন কথা হচ্ছে কম্পিউটার মানে বন্ধ হয় গরম হলে, গরম হয় ধুলাবালি জমলে। ধুলাবালি কখন জমে? তা মনে করেন আমি এখন কি হিটসিং ক্লিয়ার করতে পারি, আবার ফ্যান না ঘুরলে গরম হয়। তাহলে এখানে দেখো সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটারের যেটা ব্রেন আমরা বলি, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, ওই সিপিইউটা আমরা ঠান্ডা করতে পারি। আরেকটা হচ্ছে হিটসিং পরিষ্কার করতে পারি। এবার দ্বিতীয় হচ্ছে হিটসিং এর সাথে র্যাম। শোনো, র্যামের দেখবা ওই যে আমি যে ভিডিওটা দিব ওর মধ্যে টেনে দেখবা, বা যারা আমার কাছে ক্লাস করেছো প্র্যাকটিক্যালি তারা দেখছো যে র্যামের জন্য আলাদা স্লট আছে, আর হিটসিং তো আলাদা জায়গায়, তাই না? তো সেই ক্ষেত্রে এই কথাটা তো ভুল, হিটসিংয়ের সাথে র্যাম যুক্ত কথাটা ভুল, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত, 1 আর 2। তাহলে এই হচ্ছে বলা যায় যে আমি নমুনা প্রশ্ন হিসেবে এখানে বলা যায় 15টার মতো দিয়েছি, এবং বিভিন্ন তোমাদের আগের বছরগুলোতে এই ধরনের প্রশ্ন এসেছে এবং আমি ব্যাখ্যাগুলো দিলাম। আল্লাহর রহমতে এইটা আমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হলো। এবার আমরা আসি। আচ্ছা, সবার কাছে আমি একটা হালকা ফিডব্যাক নিই। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো দেখো আসলে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে করাই। তোমাদের পরীক্ষার সময় যদি আমি এভাবে এই যে অল্প করে একটু হালকা ব্যাখ্যা করে আমি এমসিকিউ করছি, এটা কি ঠিক আছে, নাকি তোমাদের মাথায় আরও কোনো আইডিয়া আছে যেটা করলে তোমাদের উপকার হবে? যে স্যার এইরকম হলে আমাদের জন্য, আমাদের এই পরীক্ষার সময় জন্য ভালো হতো, কোনো কি আইডিয়া আছে কি না? তো নেই স্যার। আচ্ছা, তাহলে আমি কি এটা কি এইভাবে কি কন্টিনিউ করি, যেহেতু আমাদের পরীক্ষা তো তাই হালকা একটু ব্যাখ্যা দিয়ে প্রশ্ন সলভ করি নাকি? স্যার এটাই ঠিক আছে আচ্ছা, আপাতত। ঠিক আছে, ওকে। আচ্ছা,
আমাদের এখানে দেখো যে চতুর্থ অধ্যায়ের নামটা, চতুর্থ অধ্যায়, এখানে অধ্যায়টার নাম হচ্ছে আমার লেখালেখি হিসাব। ঠিক আছে, আমরা যে কম্পিউটার লিখি এটা লেখালেখি, হিসাব মানে তো আমরা বুঝি। তো লেখালেখি এখানে একটু বলি, আমি কিছু থিওরি আগে দিয়ে নিই। এই অধ্যায়ে আমাদের থিওরি, এটা চতুর্থ অধ্যায় আমরা এখন করছি। ঠিক আছে, আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায় করছি। এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। তো এইখানে তো এই আমার লেখালেখি হিসাবে বিষয় থিওরির মধ্যে বলি, লেখালেখি হিসাব করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অফিস সফটওয়্যার। ঠিক আছে, এর মধ্যে লেখালেখি করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আর হিসাব করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে সেটা স্প্রেডশিট অ্যানালাইসিস। এখন বিভিন্ন কোম্পানির এই লেখালেখি এবং হিসাবের সফটওয়্যার রয়েছে। তার মধ্যে পৃথিবীতে বলা যায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অফলাইনে, ঠিক আছে, অফলাইন মানে আমরা কম্পিউটার ইনস্টল করে করতে পারি, সেই সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট অফিস। ওর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এছাড়াও দেখো আমরা গুগল, কিন্তু গুগলও কিন্তু আমরা যে এখানে যদি আমি তোমাদের একটু দেখাই সেটা হচ্ছে যে আমি দেখো যদি গুগলে যাই, হ্যাঁ গুগলে যাই, যদি একটু হালকা দেখি, আমরা ড্রাইভে গেলাম, দেখো আমরা এখানে কিন্তু লেখালেখি সফটওয়্যার যে ডক্স, এটা ওয়ার্ড প্রসেসিং। গুগল শিট, এটা কিন্তু এই যে গুগল শিট যেটা, সেটা কিন্তু হিসাবের সফটওয়্যার। আর প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট যেটার বিপরীত, সেটা অনলাইনে, সেটা হচ্ছে গুগল স্লাইড। ঠিক আছে, এটা হালকা দেখাই দিলাম আর কি। আচ্ছা, এবার আমরা আসি, এই গেল, তারপর আমরা আস্তে আস্তে আসি, দেখি কি বলে। বলছে কোনো ডকুমেন্টে বাংলা শব্দ খোঁজার ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি। দেখবা যে আমাদের কম্পিউটারে ফাইন্ড মানে খোঁজা এবং প্রতিস্থাপন, খোঁজার তো ইংরেজি হয় ফাইন্ড, ফাইন্ড মানে খোঁজা, আর প্রতিস্থাপনের ইংরেজি কি রিপ্লেস। তার মানে ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে আমরা কোনো শব্দ খুঁজতে পারি। আচ্ছা, এবার আছে অভ্র কিবোর্ড। এখানে একটু বলি তোমাদের, আমাদের বাংলাদেশে আমরা দুই ধরনের সফটওয়্যার ব্যবহার করি, একটা হচ্ছে অভ্র সফটওয়্যার, একটা বিজয় সফটওয়্যার। এই দেখো অভ্রটা আমরা এখানে এখানে আছে, দেখছো এই যে অভ্র, যেটা বাংলা, এই যে আমার লিখলে আমার স্যার বলে, দেখা যাচ্ছে না তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না তো? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, এবার কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না, দেখা তো, দেখা যাচ্ছে না স্যার। আপনার হচ্ছে ইসে চ্যানেলের লোগো আসছে। আমরা দেখতে পাচ্ছি। সবারই কি একই অবস্থা? না স্যার, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এবার দেখো তো, এবার কি আমার এটা দেখা যাচ্ছে? স্যার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই যে শোনো, হ্যাঁ স্যার। এই নেটে অনলাইনে ক্লাস করতে গেলে একটু এই সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমরা একটু আসি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অভ্র সফটওয়্যার, এই যে এইটা, এটা আমি যেটা আমি নাড়তেছি, আর এটা হচ্ছে বিজয় 52। তো আমরা দুই ধরনের সফটওয়্যার দিয়ে করতে পারি। তো অভ্র কিবোর্ড সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশ শব্দটি লিখতে চাইলে কোন ফন্ট, আচ্ছা ফন্ট জিনিসটা কি খেয়াল একটু বলি, আমরা যে অক্ষরগুলো লিখি না, সেই অক্ষরগুলো যে লেখার জন্য যে ধরনটা বা স্টাইল আছে না, ওই স্টাইলের কে বলা হয় ফন্ট। এবং আমরা যদি তোমাকে একটু দ্রুত দেখাই তাহলে আর একটু সুবিধা হবে, যদিও খুব সময় কম। দেখো আমি এই যে এখানে রাখছি হচ্ছে, দাঁড়াও, আচ্ছা এখানে আমরা আসি, এই যে এইটা মনে করো শিফট প্লাস আর, আমি এখন এইখান থেকে দেখো ফন্ট সিলেক্ট করে বিভিন্ন স্টাইল করতে পারি, আমি যে ফন্ট চাচ্ছি সেই ফন্ট চলে আসছে। ঠিক আছে, তো এইটা আমাদের এখানে আসছে। আচ্ছা এবার আমরা আসি, তে আমাদের বাংলা লেখার জন্য এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। সেই ক্ষেত্রে বলি যেমন নিকোশ রয়েছে, সুলাইমান রয়েছে,
সুতনি ওএমজি রয়েছে। আচ্ছা, একটু বলি যে আমাদের এই বাংলা নামক কোনো ফন্ট নাই, আর সুতনি এমজি হচ্ছে আমাদের ওই বিজয় কিবোর্ডে, আর নিকোশটা কিন্তু অভ্রর জন্য, এটা খুবই অফিসিয়াল একটা ফন্ট, আর এরিয়াল তো ইংরেজির জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে কোনো ডকুমেন্টে ছবি সংযুক্ত করতে হলে কী কমান্ড। এই দেখো, আমি যদি একদম ডাইরেক্ট চলে যাই, নতুন একটা ফাইল যদি তোমাদের নিউ, এই দেখো একদম ইনসার্টে যাবা, ছবি নিবা, ছবি ইনসার্টে যে এই দেখো ইলাস্ট্রেশন গ্রুপে গিয়ে এই দেখো এখানে আসবো, এখান থেকে আমি কি করি, ডিভাইস থেকে একটা ছবি এখানে নিয়ে নিব, আমি ডেস্কটপ থেকে বা ডাউনলোড থেকে একটা ছবি এখানে নিয়ে নিলাম, এই দেখো আমাদের ছবি চলে আসলো, ঠিক আছে। এরপর ছবি, তার মানে আমাদের এই যে প্রশ্নটা তোমাদের আসে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো ডকুমেন্ট জি ছবি, স্যার। হ্যাঁ, ইনসার্টের দিকে কি হবে বলো তো, পিকচার, যেটা আমি দেখাই দিলাম। আচ্ছা, এবার ডকুমেন্ট কপি কমান্ড কোনটা, এখানে একটু বলি, এখানে আমাদের কয়েকটা কমান্ড আছে, সেটা হচ্ছে সি কন্ট্রোল, এই কন্ট্রোলকে কিবোর্ডে সিটিআরএল দ্বারা বলে, সিটিআরএল মানে কন্ট্রোল। এবার আসি কপি, কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হবে। আচ্ছা, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, আর কন্ট্রোল এক্স দিলে কাট হবে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে যাবে। এখন হচ্ছে কাট আর কপিটা কি, কাট হচ্ছে ওই জায়গাটা আগেরটা মানে হচ্ছে মুছে দিয়ে নতুন জায়গায় চলে যাবে, আর কপি হচ্ছে আগেরটা থাকবে পরেরটাও থাকবে, ঠিক আছে। এই শুধু যেখানে আমি দেখো হচ্ছে কমান্ড দিয়েছি, এখানে 4টা দিয়েছি, কিন্তু এর বারেও কিন্তু আমাদের আরও রয়েছে। তাহলে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল বি হচ্ছে পেস্ট, কন্ট্রোল জেড হচ্ছে আমার আগের টার্মটা আসবে। আচ্ছা, এবার আমাদের আসছে যে এমএস ওয়ার্ড 2007 অফিস বাটন ক্লিক করলে কি কি পাওয়া যায়, শোনো। এমএস আমার এখানে আসলে এমএস 7 নেই, আমার কাছে অন্যটা আছে, এমএস অফিস বাটন, এখানে আমাদের অফিস বাটন, এটা নতুন বাটন, এটা আমি যেটা ইউজ করছি 2021, তোমাদের 2007-এরটা এখানে দেখে এই যে এখানে যে লোগো সেটা অফিস বাটন থাকে, এর পরিবর্তে তোমাদের এখানে ফাইল রয়েছে, এই যে আমি যেটা দেখাচ্ছি ফাইল, এই ফাইলের ভিতর কিন্তু তোমার থাকে কি, নিউ থাকে, নিউ মানে নতুন ফাইল, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ঠিক আছে, ক্লোজ, এই কটা থাকে, 5টা আছে। এখন সেভ আর সেভ অ্যাজের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেটা অনেক সময় প্রশ্ন হয়। তুমি যদি নাম দিয়ে সেভ করো তাহলে সেভ অ্যাজ, আর জাস্ট নাম দেওয়া আছে, কন্টেন্টটা সেভ করছো ওই ডকুমেন্টে, তাহলে সেটা সেভ। আচ্ছা, তার মানে কি আমাদের এখানে কি কি থাকে, সেটা হচ্ছে ডিলেট ওর ভিতর থাকে না, মার্জিনের মধ্যে থাকে না, ক্লোজ থাকে। তাহলে অফিস বাটন বলতে আমাদের মাইক্রোসফট অফিসের সাথে এই যে কোনার দিকে যে বাটনটা এখানে থাকে, এখানে নাই, তোমাদের ওইটা থাকবে, সেটাই যেটার পরিবর্তে তোমাদের 23 আছে, আমি 21 ইউজ করছি, সেখানে আমাদের এই ফাইলটা রয়েছে, ওকে। আচ্ছা, এবার আমরা আসি আচ্ছা, এইটা হচ্ছে গেল। এরপর হচ্ছে এমএস ওয়ার্ড 2007 ইনসার্ট বাটনে ক্লিক করলে কি পাওয়া যাবে। ইনসার্ট বাটনে ক্লিক করলে আমরা ফন্ট তো ওখানে না, পেজ সাইজ ওখানে না, পেজ নাম্বার, তাহলে আমরা একটু ক্লিক করে দেখি না কেন, ইনসার্টে যাই। আচ্ছা, ইনসার্টে যে আমরা এখানে কি পাচ্ছি, এই দেখো ফন্ট ওখানে না, পেজ নাম্বারটা আছে নাকি দেখি আমরা, তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে। পেজ নাম্বার, এই দেখো। আরেকটা প্রশ্ন হয় কিন্তু এর খেয়াল রাখবা, এ দেখো এটা একটা ট্যাব, ঠিক আছে, আর এটা কি, হেডার ফোটার, এই হেডার ফোটারের মধ্যে আমাদের কি আসছে, এই দেখো পেজ নাম্বারটা, তার মানে এখানে আমাদের কোনটা কিসের মধ্যে আছে এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে ইনসার্টের মধ্যে আমাদের এখানে কোনটা আসলো, পেজ নাম্বার গেল। আচ্ছা, এবার আমরা আসি, দেখো এখানে আমাদের আছে যে কামরুল স্যার হামিমকে বাংলায় কর্মক্ষেত্রে একটি আইসিটির প্রভাব সম্পর্কে একটি পেজের ডকুমেন্ট লিখতে বললে হামিম প্রিন্সকে নিয়ে দুজন মিলে লিখলো, তারা প্রথমে কোথায় ক্লিক করবে। তো এখন কথা হচ্ছে যদি বাংলা লিখতে হয়, তাই না,
তাহলে আমাদের কিন্তু বাংলা ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, এইটা মনে রাখবা। যদি আমি বাংলা লিখি তাহলে এখানে যেয়ে এই যে ফন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেজন্য আমাদের উত্তর হবে কোনটা, এই যে হোম মেনুতে গিয়ে ফন্ট গ্রুপে। আচ্ছা, উপরোক্ত কাজ করা যে তারা যে গ্রুপ বেছে নিয়েছে সেই গ্রুপে অপশন আছে কি কি, তাহলে এটা কি ফন্ট গ্রুপ। তাহলে আমরা যাই ফন্ট গ্রুপে কি কি আছে এখান থেকে দেখি না কেন। ফন্ট গ্রুপে এই দেখো ফন্ট গ্রুপ, এই যে দেখো, তার মানে এটা হচ্ছে ট্যাব আর এইটা হচ্ছে নিচে থেকে একটা ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপে আমাদের এই দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে আছে সুপ, সাব, সাইজ আছে, অনেক কিছু রয়েছে। এর মধ্যে আমাদের কোনটা কোনটা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে আন্ডারলাইন, হ্যাঁ রয়েছে, বোল্ড, ইটালিক, দেখি আমরা পাই নাকি। আন্ডারলাইন, এই দেখো আন্ডারলাইন, এ দেখো বোল্ড, এ দেখো ইটালিক, আমাদের ফন্ট গ্রুপে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বলে আচ্ছা এবার আমরা আসি, তাহলে তিনটায় হবে। আচ্ছা, এবার আসে পরীক্ষার ফলাফলের জন্য এমএস অফিস কোন সফটওয়্যার ব্যবহার করবে। দেখো, হিসাব করা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিসের জন্য এক্সেল, যেটাকে আমরা বলতে পারি স্প্রেডশিট অ্যানালাইসিস। কিন্তু এখানে কথা আছে যে মাইক্রোসফট অফিসের যেহেতু উল্লেখ করেছে, যদি বলতো যে ফলাফলের জন্য, তাহলে তখন এটা স্প্রেডশিট হতো। কিন্তু এইখানে যেহেতু আমাদের দিয়েছে কি যে মাইক্রোসফট অফিসের, তখন আমাদের হবে এক্সেল, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, স্প্রেডশিট একটি সেলের অ্যাড্রেস F9 বলতে কি বোঝায়। F9 বলতে যেটা বোঝায়, প্রথমটা হচ্ছে কলাম আর দ্বিতীয়টা হচ্ছে সারি, এটা মনে রাখবা। তার মানে সেলের অ্যাড্রেস প্রথমটা কলাম, দ্বিতীয়টা সারি, তাহলে এটা বোঝাচ্ছে যে F নম্বর কলাম, 9 নম্বর সারি। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি হালকা দেখাই এক্সেলে। যদি আমরা এখানে আসি, এই দেখো আমরা যদি এই সেল ধরি, তাহলে এই সেলের অ্যাড্রেস প্রথমটা কি কলাম আর 4, তার মানে এই সেলের অ্যাড্রেস কত E4, বুঝতে পারছো, E4, এভাবে সেলটা দেখবা। তার মানে আমাদের প্রথমটা কলাম, তাহলে আমি যদি এই সেলের অ্যাড্রেস দেখি, তাহলে এই সেলের অ্যাড্রেস কি কেউ বলতে পারবা, এই সেলের অ্যাড্রেস কে বলো দিন, কত, H6। ইয়েস H6। তার মানে প্রথমে কলাম পরে রো, ঠিক আছে। এই পাশে থাকে হচ্ছে তোমার অক্ষর দিয়ে, এই পাশে থাকে সংখ্যা, ওকে। আচ্ছা, এবার আমরা আসি, কারেন্ট মনে অনেকে ডিস্টার্ব দিচ্ছে, ছেলেপেলে যাচ্ছে আর আসছে আসুক, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে আমাদের 2 আর এই যে 3 হলো। এবার আমাদের বলছে স্পেসের রেঞ্জ বোঝাতে কি বোঝায়। শোনো, রেঞ্জ বোঝাতে ক্লোন বোঝায়, ক্লোন। তাহলে মনে রাখবা যে স্প্রেডশিটের রেঞ্জ বোঝাতে ক্লোন বোঝায়। তার মানে A1 ক্লোন A2, তার মানে A1, তাহলে আমরা এখানে যদি একটু দেখি A1 থেকে A2, তাহলে A1 এইটা টু A2, তার মানে এইটুকু বোঝায়। আর যদি এখান থেকে আমরা যদি মনে করো এখান থেকে শুরু করি, ধরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত করি, তাহলে কি হবে F1 থেকে শুরু করে F6, তার মানে এক্ষেত্রে ক্লোন হবে। রেঞ্জ বোঝাতে কোনটা বোঝায় বলো তো, ক্লোন। আচ্ছা, এবার আমরা আসি, এই স্প্রেডশিট অ্যানালাইসিস এর অপারেশন, বিশেষ করে আমরা তোমাদের পরীক্ষার জন্য আমরা যোগ বিয়োগ, গুণটা আমরা গুণ, এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রত্যেকটা অপারেশনের জন্য আমাদের একটা হচ্ছে যে অপারেটর ব্যবহার করা যায়, মানে চিহ্নগুলো ব্যবহার করে একটা ফাংশন আছে, ঠিক আছে। এটা আমরা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অপারেটর ব্যবহার করে, একটা ফাংশন ব্যবহার করে, ঠিক আছে। যদি আমরা দেখো, আমরা যখন সূত্র লিখব তখন মনে রাখবা যে সবার সাথে সমান দিতে হবে। এবার সূত্র লিখলে ওইগুলো যোগ করে দিবা, দেখছেন না, পার কিছু না। কিন্তু এটাকে যোগ করছো, তাহলে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশন বলতে একটা সুনির্দিষ্ট নাম, যেটা ওই কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন সাম ফাংশন, যার কাজকে যোগ করবে। এখন কথা হচ্ছে D1 থেকে শুরু করে D5 পর্যন্ত যোগ করবে, তাহলে কি হবে D1 ক্লোন D2 D5। এবং এটা মনে রাখবা, তুমি যখনই কোনো সূত্র লিখবে তখন কি করবে, অবশ্যই সমান চিহ্ন দিবে। আচ্ছা, এবার আমরা আসি গুণের ক্ষেত্রে কি হবে। গুণের ক্ষেত্রে আমরা ঠিকই ওইগুলো
তোমার হচ্ছে গুণ দিতে পারি, আবার গুণের জন্য প্রোডাক্ট সূত্র ইউজ করতে পারি। তাহলে গুণের ক্ষেত্রে কি প্রোডাক্ট, যোগের ক্ষেত্রে কি সাম। আর গুণের ক্ষেত্রে মনে রাখবা যে যখন আমরা বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত বিষয়, তখন গুণের ক্ষেত্রে সাধারণত কোড প্রোগ্রামিং করতে গিয়ে তোমরা দেখবা ষষ্ঠ অধ্যায় যখন করছো, তখন দেখবা স্টার ইউজ করছো। শুধু ষষ্ঠ অধ্যায় বললে না, যেমন তোমাদের ইন্টারমিডিয়েটে সি রয়েছে, ঠিক আছে, তো সেইখানে কিন্তু আমাদের স্টার ইউজ করি। আচ্ছা এবার আসি, নিচের কোনটি সঠিক? হ্যাঁ, 2 আর 3, এই যে। আচ্ছা এবার আমরা আসি, এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছি, বলছে হাউস রেন্ট বের করার সূত্র। হাউস রেন্ট বের করার সূত্র এটা কি হবে? আচ্ছা সাধারণত যারা চাকরি করে তারা একটা জিনিস মনে রাখবা, এখানে আমাদের হাউস রেন্টের সেল এই যে এইটা, ঠিক আছে। তো সাধারণত চাকরি নিয়ম অনুসারে হাউস রেন্ট বলতে বোঝায় যে 55% আছে, তাই 55% বলতে আমরা কি বুঝি? তার মানে বেসিকের 55%। এখন বেসিকের 55% কিভাবে বুঝবা? এটার নিয়ম হচ্ছে বেসিক গুণ 55%। তার মানে দেখো এইটা, তাহলে এই বেসিক কোথায় আছে? এই যে এইটা না, এই সেলের অ্যাড্রেস কত? এই সেলের অ্যাড্রেস হচ্ছে বি আর কত 2, তাহলে এই সেলের অ্যাড্রেস হচ্ছে B2। তাহলে আমাদের এখন যদি এই হাউস রেন্টের পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে কি হবে বলো তো? এই যে পরিমাণটা আছে, এটা কোন কোন ঘরে আছে? B2 সেলে। এই দেখো B2 সেল, এবং কি কত পার্সেন্ট? 55, তাই স্টার 55%। তাহলে এটা হচ্ছে আমাদের বলা যায় যে এক্সেল শিটে আমরা কি করতে পারি, এরকম পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। এবং প্রত্যেকটা মনে রাখবা যে অবশ্যই আমাদের সূত্র দিতে, সূত্র লিখতে গেলে বা যেটা লিখ না কেন সমান চিহ্ন দিতে হবে। আচ্ছা এবার আসি, এবার বলতেছে যে সোয়াস মম বেসিকের বাড়ি ভাড়ার সাথে, বেসিকের সাথে বাড়ি ভাড়া যোগ করা সূত্র। তার মানে সেখানে বাড়ি ভাড়া হলো, এবার বলছে তার মোট কত হচ্ছে। দেখো মোট কত হচ্ছে, তো এইখানে আমাদের দুইটা বিষয়। দেখো ওখানে আমরা বেসিক বাড়ি ভাড়া পেলাম কত? বাড়ি ভাড়া হচ্ছে B2 ইন্টু 55%। এ দেখো B2 ইন্টু 55%, এর সাথে বেসিক যোগ করতে হবে। বেসিক কত? B2, এই যে B2, এই যে B2, তাহলে B2, তাহলে এই একটা গেল। আচ্ছা এবার আমরা আসি, সেটা হচ্ছে যে এই যে B2, এইটা, এটা হচ্ছে বেসিক। আচ্ছা এখন আমাদের যে বাড়ি ভাড়া সেটা কত? C2 না? তাহলে বাড়ি ভাড়া আর যদি হচ্ছে তোমার বেসিক মোট যোগ করতে পারে, তাহলে B2 প্লাস C2 হবে। তার মানে আমরা দুইটাই দিতে পারি। এটা এটা হচ্ছে মূল সূত্র দিয়ে করেছে, আর এটা হচ্ছে সূত্রর পরে ফলাফল দিয়ে করেছে। তাহলে উত্তর কত? 2 আর 3। কি বুঝতে পারছো? আচ্ছা এক্সেলে কিন্তু অনেকেরই সমস্যা হয়। কারো কি এক্সেলে আর কোনো সমস্যা আছে? থাকলে আমাকে একটু বলো, আমি এক্সেলের বিষয়টা একটু ব্যাখ্যা করতাম যদি তোমাদের মনে হয়। কারো কি এক্সেলে কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আর আছে। যখন একবারে রেঞ্জ ধরে যোগ করতে হয় সেক্ষেত্রে কি কেমনে কি করতে হয়? যেমন আমি একটা সেল থেকে একদম নিচ পর্যন্ত একবারে ইয়ে করবো অন্য একটা সেলে, সাপোজ D5 সেলে আর D1 থেকে D4 পর্যন্ত সব একবারে যোগ দিয়ে বসাই দেবো, সেটা কিভাবে করে স্যার? আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখছি। আচ্ছা তুমি এখান থেকে বলো কত ডি, ডি কত থেকে? D1 থেকে D4 পর্যন্ত আমি D5 সেলে একবারে সামেশন করব ও টান দিয়ে, মাউস দিয়ে। এই যে এইটা D1 থেকে, এবার এখানে যোগ করবা। জি স্যার। আচ্ছা তুমি কি সূত্র সূত্র ফেলে না ফাংশন করে? ফাংশন দিয়ে স্যার, আচ্ছা ঠিক সূত্র আছে। দিয়ে দেখেন আচ্ছা স্যার। এ দেখো আমি একটা সংখ্যা লিখি, 5 লিখলাম, এখানে 7 লিখলাম, এখানে আছে 9 আছে 1 লিখলাম, এটা হচ্ছে 6 লিখলাম। আচ্ছা হয়েছে। আচ্ছা ইয়েস স্যার। এইখানে তুমি হচ্ছে যদি ফাংশন দিয়ে করো তাহলে ইকুয়াল দিবা, এবার সাম, এবার ব্র্যাকেট দাও, এবার কত? এখানে ছেলে কত আছে? D1 D1, is to D, হ্যাঁ D1 is to
D4 D4। এবার ইন্টার মারো, দেখো যোগ করে দিবে। হ্যাঁ বলো, কথা বুঝতে পারছি না, বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার এটা বুঝছি। ও ক্লিয়ার হয়েছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার তাহলে হচ্ছে এটা গেল। এবার আমরা বলা যায় 4 শেষ হলো। আমরা এবার আসছি 5। 5-এ শুধু তোমাদের মাল্টিমিডিয়া আছে, তাই না? গ্রাফিক্স তো তোমাদের নাই। আর তোমাদের জুনিয়র পরের ব্যারেজ আলাদা আছে, ওদের অবশ্যই গ্রাফিক্স করাচ্ছে আমি। আচ্ছা একটু আসি এবার। সেটা হচ্ছে যে এখানে আমাদের পঞ্চমদের মাল্টিমিডিয়া। এইখানে আমাদের দেখবা যে বিশেষ করে মিডিয়া কি, মাল্টিমিডিয়া, আমি থিওরিটি দিয়ে নিই আগে, হ্যাঁ তারপরে আসি। মিডিয়া বলতে যেটার মাধ্যমে আমরা কোনো কিছু প্রকাশ করি এটাকে মিডিয়া বলে। মিডিয়া আর উপাদান হচ্ছে 3টা। একটা হচ্ছে কি বলতো, টেক্সট আছে, একটা ছবি আছে, আর একটা কি আছে, শব্দ। ঠিক আছে? যখন একের অধিক মিডিয়া মানে টেক্সট মানে লেখা, ছবি, শব্দ, এটা হচ্ছে মূল মিডিয়া। এই একাধিক মিডিয়া যখন একত্রিত হয় তখন সেটাকে বলে মাল্টিমিডিয়া। কথা বুঝছো? যেমন মনে করো হচ্ছে একটা ভিডিও, এটা মাল্টিমিডিয়া। কথা বুঝছো? এটা ভিডিও কিন্তু এটা মাল্টিমিডিয়া। ওকে, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেটে তো খুব ডিস্টার্ব দিচ্ছে, কারেন্ট মানে বৃষ্টি হচ্ছে তো হয়তো আবার সমস্যা হতে পারে। আচ্ছা আমরা এদিকে আসি। সেটা হচ্ছে মিডিয়া গেল, মিডিয়া মাল্টিমিডিয়া। আরেকটা জিনিস আছে, হ্যাঁ আরেকটা জিনিস আছে, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে যে মাল্টিমিডিয়ার সাথে ব্যবহারকারী সেটা তার মনে করো যে যেমন তুমি একটা ভিডিও দেখছো, কিন্তু ভিডিওকে তুমি পরিবর্তন করতে পারবা না দেখার সময়। কিন্তু ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া তুমি যদি ব্যবহার করো, তুমি নিজে ওই সিস্টেমটাতে তোমার প্রভাব বিস্তার করতে পারো। যেমন তুমি গেম খেলছো, গেমের তুমি চাইলে কি মনে করো ফাইটিং গেম, তুমি কিন্তু গুলি একজনকে না করে চলেও আসতে পারো, আবার গুলি একজনকে করতে পারো, আবার ডানে যেতে পারো, বামে যেতে পারো। এটা হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ঠিক আছে? আরেকটা ভালো উদাহরণ আছে, যেমন আমি তোমাকে বলি, এই যে আমি হচ্ছে তোমাদের এখানে আসি যে আমার কোচিংয়ের যে সফটওয়্যারটা আছে kamrulsict.com, এটা হচ্ছে আমাদের কোচিং আইসি। তো তোমরা যারা এই যে আমার কাছে পড়েছো এসএসসিতে এবং ইন্টারমিডিয়েট আমাদের যারা পড়ে, ওরা প্রথমে কী করে, রেজিস্ট্রেশন করে নেয়। বুঝছো? এই রেজিস্ট্রেশন করে নেয়। রেজিস্ট্রেশন করার পরে এখানে তথ্যগুলো সাবমিট করে দেয়, এখানে যা যা আছে, তারপর তারা কী করে, লগ ইন করে। ঠিক আছে? এই লগ ইন করার পরে আমাদের যে যেমন আমাদের কি আছে যে আমরা প্রতিদিন যে ক্লাসটা হয় সেটা কিন্তু রাত্রে অনলাইনে দিয়ে দিই। তো সে কী করে, সেই ক্লাসগুলো সে দেখে এবং অনেক সময় ওখানে কোশ্চেন থ্রো করতে পারে। আবার তোমরা আমাদের এই ওয়েবসাইট ঢুকে আমাদের কাছে অনলাইনে ছুটি নিতে পারো। ঠিক আছে? এবং এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমাদের এখানে জয়েন গ্রুপ রয়েছে, যেখানে যে আমাদের জয়েন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং এখানে আমাদের বিভিন্ন রকম অ্যাকশন রয়েছে। আচ্ছা এই যে এখানে জিনিসগুলো রয়েছে, এই দেখো, তার মানে ওয়েবসাইট কিন্তু ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তাহলে তোমরা কি এই জিনিসটাকে ক্লিয়ার হয়েছে? মিডিয়া, মাল্টিমিডিয়া এবং ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ব্যবহারকারী যেটা মনে করো প্রভাব বিস্তার করতে পারে, ব্যবহারকারী যেটা ইফেক্ট রয়েছে, ব্যবহারকারী যেটা চেঞ্জ করতে পারে কিছু ব্যবহার করার সময়, তাহলে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ওকে, এবার আমরা আসি। তিনটি, হ্যাঁ বলো, কিছু বলবা? ইন্টারঅ্যাক্টিভিটি কি একই জিনিস? হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভিটি এটা কি একই জিনিস স্যার? ওই ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া যারা ব্যবহারকারী কার্যক্রম, ওইটাকে ইন্টারেক্টিভ বলে। ওই ব্যবহারকারীর যে কার্যক্রমটা ওইটাকে বলে। আচ্ছা এবার বলছে যে 3টি প্রকাশ মাধ্যম সমন্বয়ে কোন মিডিয়া তৈরি? মাল্টিমিডিয়া তৈরি। আচ্ছা, হ্যান্ড আউটস খেয়াল করো, কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়? শোনো, আমরা যে প্রেজেন্টেশন করি, আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার করি, ওই প্রেজেন্টেশনে সফটওয়্যারে কিন্তু ব্যাপার আছে, স্লাইড আছে, হ্যান্ডস আছে। তে এই প্রেজেন্টেশন সফটওয়্যার কিন্তু আমাদের কয়েকটা আছে, যেমন পিকাচা আছে, পাওয়ার পয়েন্ট আছে, গুগল স্লাইড আছে। তো তার মধ্যে আমাদের হ্যান্ডসে অবশ্যই কি প্রেজেন্টেশনের
এই প্রেজেন্টেশন জিনিসটা তাহলে কোথায়? পিকাসা, যেহেতু এটা প্রেজেন্টেশন সফটওয়্যার, তাই এখানে পিকাসা উত্তর। ঠিক আছে, আর পিকাসা বাদে কিন্তু আরও থাকতে পারে। মাইক্রোসফট হচ্ছে ইয়ে থাকতে, পাওয়ার পয়েন্ট থাকতে পারে, গুগল স্লাইড থাকতে পারে। এক কথায় প্রেজেন্টেশন সফটওয়্যারের যে কোনো একটা নাম এখানে পিকাসা জায়গায় থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, নতুন স্লাইড যুক্ত ও স্লাইড প্রদর্শন। নতুন স্লাইড যুক্তর জন্য কন্ট্রোল এম, এবং স্লাইড প্রদর্শন হচ্ছে F5। F5। তবে এখানে ল্যাপটপের ক্ষেত্রে দেখবা কিবোর্ডে এর সরাসরি F5 আছে। ল্যাপটপের ক্ষেত্রে অনেক সময় F5 কাজ করতে গেলে FN বাটন চেপে করতে হয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবা, ল্যাপটপ যদি তোমাদের দেওয়া হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালি। ওকে। আচ্ছা, এবার আমরা আসি অ্যানিমেশন। অ্যানিমেশন আমাদের অ্যানিমেশন তো ছিল যেটা চলন্ত ছবি। ঠিক আছে, তো অ্যানিমেশন সাধারণত একমাত্রা জীবনও হবে না, এটা 2D আর চলমান। ঠিক আছে। আচ্ছা, এবার আসে স্লাইডে ইমেজ যুক্ত করব কিভাবে। স্লাইডে যদি আমরা একটা পাওয়ার পয়েন্ট নিই, পিপিটি নিই, এই দেখো আমরা যদি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার নিই, একটু কিছু জিনিস দেখাই দিলে সুবিধা হয়। এখানে গেলাম, আমাদের নিতে বলছে কি, দেখি আমরা এটা দেখি। হ্যাঁ, বলতেছে যে ইমেজ যুক্ত করব। তাহলে ইমেজ যুক্ত করবা কি দিয়ে? তাহলে আমরা যাই পাওয়ার পয়েন্টে, নিউ স্লাইড নিলাম, ইনসার্টে যেয়ে এই দেখো পিকচার, ইমেজ গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ আর পিকচার আইকন। ক্লিক করলে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিতে পারি। আমি ওদের একটা ছবি যদি পাই, তাহলে এই যে আমার ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ছবিটা এখানে দিয়ে দিলাম। জি স্যার, বুঝছি। ওকে, এখন আমরা আসি, তাহলে এখানে গেল এটা আমাদের আসলে 5 নম্বর গেল। এবার আসি মাল্টিমিডিয়ার কাজ কি। মাল্টিমিডিয়ার কাজ হচ্ছে টেক্সট। এখানে টেক্সট ব্যবহার করতে পারি, টেক্সট মানে লেখা, গ্রাফিক্স, ছবি ব্যবহার পাওয়ার করতে পারি। পয়েন্টে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ পাওয়ার পয়েন্টে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো। কোনগুলো স্লাইড, কোনগুলো হ্যান্ড আউটস আর কোনগুলো স্লাইড লেআউটস, এগুলো স্যার গুলায় যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি তোমার হচ্ছে দিচ্ছি, দাঁড়া, আমি যে নিচে একটু পরে এখনই দিচ্ছি, যেহেতু ওখান থেকে চলে আসলাম দিচ্ছি। এটা গুলাই যায়, সমস্যা নাই। আচ্ছা, একটু খেয়াল করো যে তাহলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই যে গ্রাফিক্স আর টেক্সট আর অ্যানিমেশন, তিনটাই হচ্ছে। এখানে একটু আসি আমরা, সেটা হচ্ছে যে দেখবো যে এই ট্রানজিশন মানে যে একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাবে যে ইফেক্টটা আসে, এটাকে বলে ট্রানজিশন। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু ভার্সন ভেদে কিন্তু আলাদা আলাদা হয়। তোমাদের এই এসএসসিতে এটা কিন্তু তোমাদের যে বিষয়টা আসছে সেটা কিন্তু 2007-এ। এখানে আমাদের আসছে যে বলছে যে কামরুল হচ্ছে দেশের রোবট অলিম্পিয়াডের একটি ওয়ার্কশপ আয়োজন করতে চাইলো। সে তার জন্য একটি ছাত্রকে রোবট ক্ষেত্রের উপর প্রেজেন্টেশন তৈরি করতে বলল। এখানে স্লাইডের উপর ট্রানজিশন প্রয়োগ করবে। এখন দেখো, একই শব্দ সকল স্লাইডে, যদি একই জিনিস সকলটা, এটা দেখবা যে অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করতে, মানে একই জিনিস সকল স্লাইডে যদি করতে চাও। ঠিক আছে, কেউ কি যুক্ত হলো কি না দাঁড়াও একটু, আমার আবার, আচ্ছা হ্যাঁ, অনেকে যাচ্ছে আসছে তো। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাপ্লাই টু অল হলে কি হবে, যে সকল কিছু একসাথে, একই জিনিস একসাথে কাজ করবে। আচ্ছা, স্লাইড ট্রানজিশন কিভাবে দিব? প্রথমে অ্যানিমেশনে ঢুকবো, তারপর ট্রানজিশন। এটা কিন্তু 2007-এর হিসাব, কিন্তু অন্যটাতে কিন্তু তোমরা এটা পাবা না। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, বলা যায় আমাদের হচ্ছে মাল্টিমিডিয়া চলে আসলো, শেষ হলো আর কি। তুমি যেটা বলছিলে তোমাদের এটার জন্য, আচ্ছা তাহলে এটা গেল। আর 6 অধ্যায়ে তোমাদের ওই যে আমি একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা মানে তোমরা অনেকে দেখেছো, তো ওই স্যার ভিডিও, বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ বলো। ভিডিওর ব্যাপারে স্যার, ভিডিও তো আপনি বললেন স্যার মাল্টিমিডিয়া, আর স্যার আমাদের বইয়ে দেখলাম যে এটা বলা আছে এটা সুপ্রতিষ্ঠিত মিডিয়া, ভিডিওর ব্যাপারটা লাইন দেওয়া আছে আর কি। হ্যাঁ, তাহলে স্যার এখন যদি কোশ্চেন আসে আসে যে ভিডিও কি মিডিয়া না মাল্টিমিডিয়া, তখন কি দিব তাহলে? না মিডিয়া বলতে পারবা না, কারণ মিডিয়া আছে 3টা,
একটা হচ্ছে ইয়েস স্যার, বাট স্যার যে বইয়ে দেখেন 67 পৃষ্ঠায় প্রথম 2 নাম্বার লাইন আর কি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া বই আমি বের করছি। কত পেজ বলো দিন? 67 পৃষ্ঠা। 67 পেজ, তাই না? দাঁড়াও। ইয়েস এর ওপর কাটটা কই? স্যার, দ্বিতীয় লাইন, প্রথম থেকে দ্বিতীয় লাইন স্যার। স্যার, এই যে স্যার উপরে, এই যে স্যার, এই যে 3 নাম্বার ওয়ার্ডটা। মানে এই যে 3 নম্বর পয়েন্ট যেটা, এটা? হ্যাঁ স্যার, এখানে দেখেন স্যার দ্বিতীয় লাইনটা স্যার দেওয়া আছে, দ্বিতীয় লাইনের প্রথম দিকে দেওয়া আছে। শোনো, সেটা হচ্ছে যে এইখানে এইখানে তোমার মানে অর্থটা যেভাবে বোঝাচ্ছে, হ্যাঁ, যে অরিজিনালি মিডিয়া কিন্তু তোমার হচ্ছে শব্দ, ঠিক আছে, শব্দ, Yes, তারপর বর্ণ, আর কি যেন, ছবি। এই মিডিয়া বলতে ওই মিডিয়া বোঝাচ্ছে না। আমরা সাধারণত বলে মিডিয়া, কথাবার্তা বলি না, মিডিয়া মিডিয়া মিডিয়ায় আমরা যাব, মিডিয়ায় বোঝাচ্ছে, ঠিক আছে, এই ওই অর্থে yes, বোঝাচ্ছে। যেমন মনে করি টেলিভিশন বলে না, মিডিয়া এসে কথা বলছি, yes, কিন্তু বিষয়টা ওইভাবে বোঝাচ্ছে। কিন্তু স্পেসিফিক যে ভিডিও একটি মিডিয়া না, ভিডিও একটি মিডিয়া বলা যাবে না, এটা মাল্টিমিডিয়া, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আজ যে Yes, আরেকটা আরেকজনের আমাদের ওইটা ছিল, ওখানে আমরা একটু যাই। ওই যে স্লাইড প্রেজেন্টেশন সফটওয়্যার। আচ্ছা, একটু খেয়াল করো, এই জায়গায় দেখো যে প্রেজেন্টেশন এক একটি অংশকে স্লাইড বলে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনই প্রেজেন্টেশন একাধিক স্লাইড থাকে। তার মানে একটা প্রেজেন্টেশন যখন আমার থাকে, আমরা যদি এটা যদি ওপেন করি, এই দেখো একটা, আমরা আরও একটা নিলাম, তাহলে এই দেখো, তাহলে আমাদের এখানে বলতেছে যে একটি পেজে অনেকগুলো স্লাইড থাকে, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পেজকে হ্যান্ড আউট বলে। তার মানে মানে প্রেজেন্টেশনের এক একটি অংশকে এক একটি স্লাইড বলে। আর একটা প্রেজেন্টেশনে কিন্তু একাধিক স্লাইড থাকতে পারে। এখন একাধিক স্লাইড মিলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে হ্যান্ড আউটস। আর আমরা যে খসড়াটা করি সেটাকে বলা হয় লেআউট। আচ্ছা, আমরা একটু ষষ্ঠ অধ্যায়ে চলে আসি। ষষ্ঠ অধ্যায়ের কাটে একটু দেখো তো, এখানে আমি একটু তোমাদের কারো যদি সমস্যা থাকে সেটা একটু বলো। ষষ্ঠ অধ্যায়। স্যার আমার একটু হুইল লুপে একটু প্রবলেম আছে স্যার। ও, হোয়াইল লুপে। আচ্ছা, ঠিক আছে, ইয়েস স্যার, দেখছি, হুইল লুপ। দাঁড়াও। মার্কেটিং টাইম এসএসসি। 6 অধ্যায় স্যার, হ্যাঁ, আমরা 6 অধ্যায়ে চলে গেছি। 6 একটু অধ্যায়ে, শর্টে বলে দিন স্যার। হ্যাঁ, 6 অধ্যায়ের রেঞ্জের ইউজ কিভাবে করে, আর ওই আপনার ম্যাচ স্টেটমেন্ট কিভাবে ইউজ করে, ওটা একটু শর্টে বলে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাট স্যার এটা গ্রুপ তো আর 5 মিনিট থাকবে স্যার, এখানে দেখাচ্ছে। 5 মিনিট থাকবে? ইয়েস আচ্ছা, স্যার, তাহলে আমি তারপর আমি একটু আমি একটু দ্রুত বলে দিই, ঠিক আছে। আচ্ছা, yes, ওই ওপেন গেল কোথায়, দাঁড়াও। আচ্ছা শোনো, এই যে রেঞ্জের, তাই না? আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে তোমাদের আমি একটু বলি, যদি একটা থাকে, রেঞ্জের ভিতরে একটা থাকে, শর্টে, একদম শর্টে, রেঞ্জে যদি একটা থাকে, তার মানে সেটা শুধু শর্ত বোঝাবে। আর রেঞ্জের ক্ষেত্রে শর্ত হচ্ছে ওর আগ পর্যন্ত, তার মানে এটা 5-এর আগ পর্যন্ত, মানে 4 পর্যন্ত করবে। প্রশ্ন হলো কত থেকে শুরু করবে, সেটা হচ্ছে কিছু দেওয়া নেই মানে 0 থেকে শুরু করবে। তাহলে এই যে 5 আছে মানে কি 0 থেকে 4, ক্লিয়ার? yes, sir. আচ্ছা, যদি 2টা থাকে তাহলে কি করবা? 2টার ক্ষেত্রে আমি বলি, যেমন 2টার ক্ষেত্রে আছে, তাহলে 2টার ক্ষেত্রে প্রথমে শুরু, পরেরটা হচ্ছে শর্ত। তার মানে কি শুরু করছে 1, পরেরটা শর্ত, মানে 5-এর আগ পর্যন্ত, তাহলে কত হবে 1 থেকে 4 পর্যন্ত, ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার আরেকটা জিনিস বলে, যদি 3টা থাকে তাহলে কি হবে? 3টা, আমাদের 3টার কোড কই গো, 3টার কোড এই যে এখানে 3টার কোড।
তিনটার কোড কি? এক থেকে শুরু করলো, প্রথমটা মনে রাখবা, মূলত তিনটাই থাকার কথা, অনেক সময় তিনটা থাকে না। তিনটা যদি থাকে, প্রথমটা শর্ত হচ্ছে কি, প্রথমটা শুরু, মাঝেরটা শর্ত কোন পর্যন্ত হবে সেটা, আর পরেরটা হচ্ছে কত করে বৃদ্ধি করবে পরিবর্তনটা। তাহলে প্রথমটা এক মানে এক থেকে শুরু, দ্বিতীয়টা শর্ত তার মানে 5 পর্যন্ত, কত করে বাড়াবে? 1 করে বাড়াবে। তার মানে কি 1 থেকে 5 পর্যন্ত পরপর। কিন্তু এমন যদি হতো যে এখানে 1-এর জায়গায় 2 আছে, তাহলে কি হতো? তাহলে হতো যে 1 থেকে শুরু করবে 5 পর্যন্ত, তবে 2 করে বাড়ায়, তার মানে হবে 1, 3, 5 এরকম করে। কথা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এই হচ্ছে মেন ব্যাপারটা। আর একটা হোয়াইলের ব্যাপারটা বলি। দেখো, লুপে তোমাদের যে যখন করাইছিলাম, তোমাদের মধ্যে যারা আমার কাছে কোর্স করেছো তাদের ক্ষেত্রে করাইছিলাম যে আসলে লুপ মানে 4টা পার্ট। একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, একটা হচ্ছে আপডেট, আর একটা বডি। দেখো, হোয়াইলের ক্ষেত্রে প্রথম হচ্ছে এই যে, যেমন আমি 3টা দিয়ে যদি আমি এটা যদি বুঝাই, আর শোনো, যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা চলে যাব, তার মানে আগে আমরা মানে এক কথা একটু বিদায় নিয়ে নিই। ঠিক আছে? তাহলে তোমাদের অন্তত এই যে এই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় যেটা দিছি, এবং আমি যে এখন যে পিডিএফটা সলভ করলাম তোমাদের সামনে, ওই যে বিভিন্ন অধ্যায়ের, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি অ্যান্সার সহ। তোমরা এটা সুন্দর করে দেখবা, আল্লাহর মতে যাও, দেখবা এর বাইরে ইনশাল্লাহ আসবে না, আসলেও তোমরা সেন্স দিয়ে পারবা। ঠিক আছে? আচ্ছা, আর তারপরে কালকে পরীক্ষার পরে আমি দেখি গ্রুপে হচ্ছে ওই তোমাদের প্রশ্নটা পাইলে কেউ যদি দেও আমাকে, আমি অ্যান্সার করে আবার তোমাদের এটা দিব যে কয়টা হলো। ঠিক আছে? আর তোমাদের প্র্যাকটিক্যাল হলে তো কোনো সমস্যা নাই, কম্পিউটার দিয়ে এগুলো করতে হয় যারা করেছো আর কি। আচ্ছা, এই আর বিদায়ের ক্ষেত্রে আর একটু বলে, অনেকে নতুন আছে, আমি একটু আমার পরিচয়টা বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান, নিকনাম হচ্ছে কামরুল। ঠিক আছে? আমি এই আইসিটি কোচিংটা মূলত করাই, এসএসসি করাচ্ছি, এবং তোমাদের ব্যাচ থেকে প্রথম শুরু করলাম, আমি মূলত এইচএসসি করাই। ঠিক আছে? এবার থেকে তোমাদের বার থেকে আমরা এসএসসি এবং এসএসসি দুটাই করাচ্ছি। আর যারা আরও ভালো শিখতে চায় তাদের জন্য আমরা কোডিং, রোবোটিক্স, এআই যে অলিম্পিয়াডগুলো হয় তার জন্য আমরা করাই। ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পুরাতন কাটাইখানা মোড়। ঠিক আছে? আর আমি পড়ালেখা করছি ইসলামিক ইউনিভার্সিটি। আর এখন হচ্ছে আমি হচ্ছে এনটিআরসির মাধ্যমে আইসির প্রভাষকে যোগদান করছি। আমার হচ্ছে পোস্টিং হচ্ছে খোকসাতে, মানে পাংশাতে। ঠিক আছে? এই আচ্ছা, আমি এখানে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যদি আমি হোয়াইলের ক্ষেত্রে আসি, দেখো হোয়াইল হচ্ছে প্রথমটা হচ্ছে শুরু, আর এইটা হচ্ছে কোন পর্যন্ত সেটা শর্ত, আর এইটা হচ্ছে বৃদ্ধি। তার মানে হোয়াইলের ক্ষেত্রে 3টা, তার মানে কি 1 থেকে শুরু, 1 করে বাড়াচ্ছে 3 পর্যন্ত। বুঝতে পারছো বিষয়টা? যদি এখানে থাকতো, ধরো এখানে 3 না থেকে 13 থাকতো, আর এখানে যদি 2 থাকতো, তাহলে এক্ষেত্রে 1 থেকে শুরু হতো 13 পর্যন্ত, তারপরে কি হতো তোমার হচ্ছে 2 করে বাড়াতো। বুঝতে পারছো?